আরোপীয় সংশোধনী নিয়েও দ্বন্দ্ব, জোট করলেও দলীয় প্রতীকে ভোটে আপত্তি। বিএনপির বিশেষ দলকে সুবিধা দেওয়ার অভিযোগ, বাতিল করলে প্রশ্নবিদ্ধ হবে ইসি, বলছে জামায়াত এনসিপি। আমি সেকেন্ড টাইমার 1 বছর গ্যাপ, তার মানে আমি 2 বছর শেষে জোটে পড়ে গেলাম। ওই মডেলের মধ্যে যদি ওনারা সাবজেক্ট না দেখাতে পারে তাহলে ওনারা আমাদের ভর্তি পরীক্ষা নিল কেন? প্রতিষ্ঠার আগে শিক্ষার্থী ভর্তি, বিপাকে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির 11,000 ছাত্রছাত্রী। প্রতারণা বলছেন শিক্ষাবিদ, দ্রুত ক্লাস শুরুর আশ্বাস। ঢাকায় প্রতিদিন যত্রতত্র ফেলা হচ্ছে 1000 টন ময়লা, মশা মাছি ইঁদুরের মাধ্যমে বাড়ছে রোগ। বজ্রের মিথেন গ্যাসে গরম হচ্ছে নগরী, ব্যবস্থাপনা উন্নত করার আশ্বাস। আরাকান আর্মির বিছানো মাইনে বান্দরবান সীমান্তে ভয়ঙ্কর ফাঁদ, টহলের সময় বিস্ফোরণে মারাত্মক আহত বিজিবি সদস্যের মৃত্যু। ভোলায় সামরিক মর্যাদায় দাফন আজ। এবং খেলতে খেলতে নৌকার সঙ্গে ডুবে গেল 5 শিশু। জামালপুরের ঝিনাই নদী থেকে 3 শিশুর লাশ উদ্ধার, নিখোঁজ 2। আজ আবারও অভিযানে নামবে ডুবুরি দল, পরিবারের শোকের মাতম। দেখছেন শিরোনাম, সকালের সময়ের সঙ্গে আছি এরিন আয়াত। জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে। আরোপীয় সংশোধনের এমন বিধানে মুখোমুখি রাজনৈতিক দলগুলো। বিএনপি বলছে এমন সিদ্ধান্ত অর্থহীন, বিশেষ দলকে সুবিধা দিতেই করা হয়েছে এমন আইন। অন্যদিকে সংশোধনের পক্ষে অবস্থান নিয়েছে জামায়াত ও এনসিপি। দল দুটি বলছে বিএনপির চাপে সংশোধনী বাতিল করলে প্রশ্নবিদ্ধ হবে ইসি, বিতর্কিত হবে সরকার। হাসান ওয়ালির রিপোর্ট। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দিন দিন মতপার্থক্য বাড়ছে রাজনৈতিক দলগুলোর। অনেকেই সংশয় প্রকাশ করছেন ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়েও। এর মধ্যে নতুন করে আলোচনায় আরপিও সংশোধনী। 23 অক্টোবর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ, আরপিও সংশোধন 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। এতে বেশ কিছু বিষয়ে পরিবর্তন আনা হয়েছে। ইভিএম ব্যবহার বাতিল, না ভোট পুনর্বহাল, পলাতক আসামিদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করার মতো সিদ্ধান্তের সঙ্গে নেওয়া হয়েছে নিজ দলের প্রতীকে নির্বাচনের বাধ্যবাধকতা। নতুন নিয়মে জোটভুক্ত হলেও জোটের প্রধান দলের প্রতীকে নির্বাচন করতে পারবেন না শরিক দলের প্রার্থীরা। এ নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে বিএনপি। একতরফাভাবে এমন সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ দলটির। এ সংক্রান্ত আইন বাতিলে ইসি এবং আইন মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছে দলটি। বিশেষ দলকে সুবিধা দিতে এমন সংশোধনী আনা হয়েছে বলে অভিযোগ দলটির নীতি নির্ধারণী ফোরামের এই সদস্যের। মেজর দল থাকে তারই মার্কেট ইউজ করে। জামাত আমাদের ধান নির্বাচন করছে না, এটা বন্ধ করার তো কোনো অর্থ হয় না। যারা কন্ট্রিবিউট করতে পারে, যারা জাতীয়ভাবে পরিচিতি, তাদেরকে পার্লামেন্টে নিয়ে আসার যেটা আমাদের পরিকল্পনা, সেটা এইখানে এসে স্থমিত হয়ে যাচ্ছে। কোনো একটা বিশেষ দলকে ফেভার করার জন্য চেষ্টা করা হইতেছে। তবে ইসি সংশোধনীর পক্ষে অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিএনপির চাপে সংশোধনী বাতিল করলে ইসি প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করেন দলটির এই নেতা। যে দলের লোক সেই দল থেকে নির্বাচন করবে এবং নিজস্ব প্রতীকে নির্বাচন করবে, এইটা একটা ফেয়ার সিস্টেম। যদি অন্যথা হয় তাহলে কিন্তু একটা প্রতারণামূলক মেসেজ যায়। বিএনপির চাপেই যদি এই ধরনের সংশোধনী আবার আনা হয়, এটা যদি বাতিল করা হয়, তাহলে তো আসলে বারবারই আমরা নির্বাচন কমিশন সহ অন্যান্য সংস্থাগুলো কিন্তু প্রশ্ন করে আসছি, সেইটাই আবার প্রমাণিত হবে। সিদ্ধান্ত থেকে সরলে সরকার এবং নির্বাচন কমিশন বিতর্কিত হবে বলে মনে করে জামায়াত। হঠাৎ করে এটা বিরোধিতা করেছেন একটা ডিসিশন পাকাপোক্ত সবকিছু হওয়ার পরে। আর সরকার যদি এই জায়গা থেকে সরে তাহলে বুঝতে হবে সরকার একটা বিশেষ দলের পক্ষ হয়ে কাজ করছে। এখানে কিন্তু নির্বাচনের প্রতি জনগণের যে অনাস্থা অতীতে ছিল ফেসিবাদী আমলের, সে অনাস্থারই এখানে জন্ম দেবে। সরকার বিতর্কিত হবে। গত বছরের 3 অক্টোবর আরও 4 কমিশনের সঙ্গে যাত্রা শুরু করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। কমিশনের প্রস্তাবনাতেও নিজ দলের প্রতীক ব্যবহারে বাধ্যবাধকতার সুপারিশ করা হয়, যা আমলে নিয়ে এ সংক্রান্ত আইন পরিবর্তন করেছে কমিশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। হয়নি অধ্যাদেশ, ঠিক হয়নি বিশ্ববিদ্যালয়ের মডেল, অথচ ভর্তি করা হয়েছে শিক্ষার্থী। তাই জটিলতায় পড়েছে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির 11,000 শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগেই ভর্তি করাকে প্রতারণা হিসেবে দেখছেন শিক্ষাবিদরা। আর দ্রুতই ক্লাস শুরুর আশ্বাস অন্তর্বর্তী প্রশাসকের। শাকির আহমদের রিপোর্ট।
চলতি বছর রাজধানীর 7 কলেজকে নিয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন নূর নবী ইসলাম। অন্যান্য বিশ্ববিদ্যালয় যেখানে এক সেমিস্টারের ক্লাস শেষে আগামী বছরের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, সেখানে প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস শুরুর কোনো খবর নেই। আমি সেকেন্ড টাইমার 1 বছর গ্যাপ, এখন এখানে আমার যদি ডিসেম্বরে ক্লাস শুরু হয় 1 বছর গ্যাপ ড্রপ পড়ছে, তার মানে আমি 2 বছর শেষে পড়ে গেলাম। শুধু নূর নবী নন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগেই ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে 11,000-এরও বেশি শিক্ষার্থী এখন পরিচয়হীন। কোনো বিশ্ববিদ্যালয়ই তাদের দায়িত্ব নিচ্ছে না, তাই বারবার স্মারকলিপি, আন্দোলন ও অনশন করেও মিলছে না সমাধান। ওনারা যদি ওই মডেলের মধ্যে যদি ওনারা সাবজেক্ট না দেখাতে পারে, তাহলে ওনারা আমাদের ভর্তি পরীক্ষা নিল কেন? কলেজের পদ্ধতিতে আমাদেরকে ভর্তি নিয়ে ফেলাইছে, এই কারণে ওনাদের উচিত হইব যে কলেজের পদ্ধতিতে আমাদের আপাতত এই সেশনটা রান করা। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের মডেল নিয়ে অংশীজনদের মধ্যে মতানৈক্যের পাশাপাশি মৌলিক বিভাগগুলোকে বাদ দেয়া সহ নারী শিক্ষা সংকোচনের আশঙ্কায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা নিয়ে দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে শিক্ষকরা বলছেন, এই শিক্ষার্থীরা এখনো কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে নেই, ফলে তাদের ক্লাস নেয়া এখতিয়ার বহির্ভূত। তবে মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে তারা সে অনুযায়ী ব্যবস্থা নেবেন। বর্তমানের যে কলেজগুলোর স্বাতন্ত্র্য আছে, এই কাঠামো বজায় রেখেই তারপরে যা কিছু করার সেটা করতে হবে। বলা হচ্ছে নতুন একটা বিশ্ববিদ্যালয় হবে, সেই বিশ্ববিদ্যালয় যেহেতু আইন প্রতিষ্ঠিত হয়নি, অধ্যাদেশ হয়নি, ফলে তারা তাদের ক্লাস নেওয়ার বিষয়টা আমরা যদি নিতে চাই, এটা আসলে আইন পারমিট করে না। আইন পারমিট করতে গেলে তাদেরকে কোনো একটা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকতে হবে এবং শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি থাকতে হবে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সব ধাপ সম্পন্ন না করেই শিক্ষার্থী ভর্তি করাকে হঠকারী সিদ্ধান্ত উল্লেখ করে দ্রুত সরকারকে এই শিক্ষার্থীদের একাডেমিক পরিচয় নিশ্চিত করার পরামর্শ শিক্ষাবিদদের। বিশ্ববিদ্যালয় হলো না, তার কাঠামো কি হবে, রূপরেখা কি হবে, শিক্ষক কারা হবেন, শিক্ষার্থীর ক্রাইটেরিয়া কি হবে, ক্যাম্পাস কোথায় হবে, অর্থাৎ সব কিছু চূড়ান্ত না করে শিক্ষার্থী ভর্তি করে ফেলা, এটা তো আমি মনে করি যে কেবল ভুল না, এটা রীতিমতো অপরাধ। আর দ্রুতই সমস্যা সমাধানের আশ্বাস অন্তর্বর্তী প্রশাসকের। বিলম্ব হবে বলে আমি মনে করি না, দ্রুতই হয়ে যাবে, হয়ে গেলে সবকিছুর সমাধান হবে। প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়টি অধ্যাদেশের খসড়ার উপর মতামত যাচাই বাছাইয়ের পর্যায়ে রয়েছে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। যেখানে সেখানে ফেলা ময়লা শুধু দুর্গন্ধই নয়, ছড়াচ্ছে নানা সংক্রামক রোগ। মশা, মাছি ও ইঁদুরের মাধ্যমে বাড়ছে ডায়রিয়া, ডেঙ্গু সহ নানা রোগবালাই। আবার পচনশীল বর্জ্য থেকে উৎপন্ন মিথেন গ্যাস বাড়িয়ে দিচ্ছে তাপমাত্রা ও জলবায়ু সংকট। ঢাকার 2 সিটি বলছে, বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করে ব্যক্তি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির চেষ্টা চলছে। আমিনুল ইসলামের ছবিতে বিস্তারিত আবু সাইদ নিশানের রিপোর্টে। ঢাকা শহরে প্রতিদিন তৈরি হয় প্রায় 8,000 টন বর্জ্য। এর মধ্যে প্রায় 1,000 টন বর্জ্য যথাযথ ব্যবস্থাপনার আওতায় আনা সম্ভব হচ্ছে না। যেখানে সেখানে ছড়িয়ে নানাভাবে পরিবেশ দূষণ করছে এগুলো। এইখান থেকে সাধারণ মানুষ হেঁটে গেলে তার জ্বর উঠবে, মশার কামড়ে। শিশু, মহিলা, বাচ্চারা যারা এই রাস্তায় চলাচল করে, তাদের সবার জন্য অসুবিধা হচ্ছে। এই ময়লাটা নির্দিষ্ট স্থান অবশ্যই ফেলা উচিত। জনসচেতনতা এবং বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতি তৈরি করেছে এই পরিস্থিতি। আমি এই মুহূর্তে আছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতুয়াইল ল্যান্ডফিল্ডের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের সামনে, এবং এই প্ল্যান্টে পাশাপাশি 2টি পুকুর রয়েছে। পুকুরের ওই পাশে যে পুকুরটি রয়েছে, সেখানে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যত বর্জ্য এখানে আসে, সেটার রস বা যে বিষাক্ত পানিটি, সেটি কিন্তু এসে ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে এখানে এসে জমা হয়, এবং সেইখান থেকে ফিউরাস সালফাইড, লাইম পাউডার এবং পলিমার, এই 3টি কেমিক্যালের মাধ্যমে পরিশোধিত করে আমার ঠিক পাশের পুকুরে এনে ফেলা হয়, এবং সেইখান থেকে 3টি পুকুরের মাধ্যমে উপরে আরও 3 ধাপে পরিশোধিত করে তারপর পার্শ্ববর্তী নদী বা খালে এনে ফেলা হয়। এদিকে দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে যে ড্রেনেজ ব্যবস্থাপনায় বর্জ্য থেকে পানি নিষ্কাশনের কথা ছিল, তা ময়লার স্তূপেই আটকে আছে। নিচে কিন্তু প্রচুর ময়লার মিথেন গ্যাস তৈরি হয়। সেই মিথেন গ্যাসটার জন্য কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে পাইপ কানেক্ট করে একটি পাইপের মাধ্যমে এই গ্যাসটাকে বের করে দেয়, যাতে নিচে মিথেন গ্যাসটা জমে থেকে কোনো দুর্ঘটনা, বিস্ফোরণ বা আগুন লাগার ঘটনা না ঘটে। একদিকে দূষিত বর্জ্য থেকে ছড়াচ্ছে রোগ জীবাণু, অন্যদিকে পচনশীল পদার্থ থেকে নির্গত গ্যাসে ঝুঁকিতে পড়ছে জনস্বাস্থ্য। এই যে আমাদের যে ডেঙ্গি, চিকেনগুনিয়া, এই আউটব্রেকগুলো হচ্ছে, এর সাথে কিন্তু যদি আপনি দেখেন প্রপার
ওয়েস্ট ম্যানেজমেন্টের অভাবে কিন্তু হচ্ছে। জৈব বর্জ্য বা খাদ্য বর্জ্যগুলো থাকলে সেখানে জীবাণু বা পোকামাকড় আকর্ষিত হয়, পাখি বা অন্য কোনো মাধ্যমে এটি মানুষের সমাজে ছড়িয়ে পড়ে মানুষের জন্য ক্ষতিকর হয়। বর্জ্য ব্যবস্থাপনাকে উন্নত করে পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে আনতে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আর উত্তর সিটি কর্পোরেশন বলছে পরিবেশ দূষণের প্রভাবক মিথেন গ্যাস কমিয়ে আনার কথা। যদি আমরা একটু সচেতন থাকি, আমরা যত ময়লাগুলি না ফেলে, আমরা যদি সেগ্রিগেট ওয়েতে ময়লাগুলি বিভিন্ন ডাস্টবিনে ফেলি, আমাদের স্বাস্থ্য ঝুঁকি অনেকাংশে কমবে বলে আমার কাছে মনে হয়। একটা কোরিয়ান কোম্পানির সাথে বাংলাদেশ গভর্নমেন্ট একটা চুক্তিতে খুব সহসাই যাবে, তখন এই ল্যান্ডফিলে যে মিথেন গ্যাসগুলো রয়েছে, গ্রিনহাউস গ্যাস, এগুলোকে আপনার প্রপারলি ম্যানেজ করে ইকুইভ্যালেন্ট কার্বনে রূপান্তর করা হবে। শহরের বর্জ্য ব্যবস্থাপনা কেবল পরিচ্ছন্নতার বিষয় নয়, এটি এখন জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষার অন্যতম চ্যালেঞ্জ। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্য আক্তার হোসেন ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 12 অক্টোবর নাইংখংছড়ির তমরু সীমান্তে টহল দিচ্ছিল বিজিবির একটি দল। এ সময় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে আহত হন আক্তার হোসেন। 20 দিন পর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ঢাকার সিএমএইচে মৃত্যু হয় তার। বিজিবির কক্সবাজার 34 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল SM খায়রুল আলম জানান, আক্তার হোসেনকে আজ সকালে হেলিকপ্টারে তার গ্রামের বাড়ি ভোলায় নেওয়া হবে, সেখানে সামরিক মর্যাদায় দাফন করা হবে তাকে। জামালপুর মাদারগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে 3 শিশুর মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে 2 শিশু। এলাকাবাসী জানান, গোসলে নেমে নদী তীরে বাঁধা নৌকায় ওঠে এই 5 শিশু। খেলতে খেলতে নৌকার সঙ্গেই ডুবে যায় তারাও। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে 3 শিশুর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বাকি 2 জনের সন্ধানে আজ ফের অভিযান শুরু হবে। মর্মান্তিক এই ঘটনায় 5 শিশুর পরিবারেই চলছে শোকের মাতম। জামালপুরের মাদারগঞ্জের চর ভাটিয়ানি এলাকার ঝিনাই নদীর আনার বাড়ির ঘাটে গোসল করতে নামে 5 শিশু। নদী তীরে বাঁধা নৌকায় উঠে খেলতে শুরু করে তারা। হঠাৎ নৌকাটি উল্টে গেলে পানিতে তলিয়ে যায় সবাই। শুক্রবার বিকেলে এই দুর্ঘটনার পর 5 শিশুকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন স্থানীয়রা। খবর পেয়ে 8 বছর বয়সী পলি আক্তার ও ছায়েবা আক্তার ও 7 বছরের আবু হাসানের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এখনও নিখোঁজ রয়েছে 13 বছর বয়সী কুলসুম ও 10 বছরের বৈশাখী। এটা খুবই দুঃখজনক। এই বাচ্চাটা আমার ভাইস্তার ঘরের নাতিন। আমরা বেলা 4টার সময় সংবাদ পাইলাম যে নদীতে পড়ে মারা গেছে। আমাদের কাছে খুবই খারাপ লাগতেছে। আমাদের এই বাংনি আমগরে এই নাতিপুতি মনে করেন যে আমগরে একটা ফ্যামিলির মতো একসাথে 5টা জীবন চলে যাওয়া, এটা খুবই মর্মান্তিক ঘটনা, খুবই দুঃখজনক। আমরা খুবই কষ্ট পেয়েছি শুনে। সন্তান হারিয়ে 5টি পরিবারে চলছে শোকের মাতম। এলাকাবাসীও মর্মাহত। এটা হৃদয় বিদারক ঘটনা, শুনে খুব আমরা শোকাহত। নিখোঁজ 2 শিশু সন্ধানে শনিবার আবারও উদ্ধার অভিযান শুরু করবে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 7টা 20 পর্যন্ত আমাদের উদ্ধার কাজ চলমান ছিল। রাত্রিকালীন আমাদের উদ্ধার কাজ পরিচালনা করা ডিপার্টমেন্টের নিষেধ থাকাতে এখন 7টা 20 মিনিটে আমরা উদ্ধার কাজ আপাতত স্থগিত করেছি। এর মধ্যে আমরা 3টি মৃতদেহ উদ্ধার করতে পেরেছি। একটি হচ্ছে একটি ছেলে, 2টি মেয়ে। আমাদের উদ্ধার কাজ আপাতত স্থগিত। আগামী দিন সকালে আমরা আবার উদ্ধার কাজ পুনরায় আরম্ভ করিব। পানিতে ডুবে শিশু মৃত্যু ঠেকাতে সচেতনতা তৈরির পরামর্শ ফায়ার সার্ভিসের। সময় সংবাদ, জামালপুর। 76টি পদের বিপরীতে আছেন মাত্র 45 জন। তীব্র শিক্ষক সংকট সহ নানা সমস্যায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে লক্ষ্মীপুর সরকারি কলেজ। এতে মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। অধ্যক্ষ বলছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও এখনো সমাধান মেলেনি। মাথারুল আনোয়ার টিপুর রিপোর্ট। 2004 সালে লক্ষ্মীপুর সরকারি কলেজে অনার্স কোর্স চালু হয়। কলেজটিতে বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিত সহ 11টি বিষয়ে অনার্স কোর্স চালু থাকলেও আগের জনবল দিয়েই চলছে এর কার্যক্রম। শিক্ষক কর্মকর্তা 76টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন 45 জন। 17 জন বিভাগীয় প্রধানের পদের বিপরীতে আছেন মাত্র 7 জন।
আর 22 জন কর্মচারীর বিপরীতে আছেন 7 জন। এতে মানসম্মত পাঠদান থেকে বঞ্চিত শিক্ষার্থীরা। 2 জন টিচার নিয়ে আমাদের ইন্টারমিডিয়েটের ক্লাসগুলো চলতে আছে, প্লাস অনার্সের ক্লাসগুলো চলতে আছে। আইসিটি শিক্ষক, বাংলা এবং ইংরেজি শিক্ষকের স্বল্পতা রয়েছে। পরীক্ষা সামনে চলে আসছে, এতে করে আমাদের ভবিষ্যৎ সামনে হুমকির মুখে। আমাদেরকে উপযুক্ত শিক্ষার অভাব রয়েছে, যার কারণে আমরা সঠিক শিক্ষাটা পাই না। স্যারদের সংকটটা কোনোভাবে মেটানো যায় তাহলে আমাদের ক্লাসের কার্যক্রমগুলো সুন্দরভাবে হবে। শিক্ষকরা বলছে শিক্ষক সংকট থাকায় অতিরিক্ত ক্লাস নিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাদের। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও এখনো সমাধান মেলেনি। সবগুলা ক্লাস মেনটেন করা আমাদের জন্য আসলেই খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। ক্লাসগুলোকে গতিশীল করার জন্য অতি দ্রুত ডিপার্টমেন্টগুলোতে শিক্ষকের নিয়োগ দেওয়া দরকার। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি, ওনারা আমাকে এই ব্যাপারে আশ্বস্ত করলে এখন পর্যন্ত আমি আশানুরূপ সাড়া পাইনি। তারপরেও তাদের শিক্ষা কার্যক্রমকে সমৃদ্ধ করার জন্য চেষ্টা করে যাচ্ছি। 1964 সালে প্রতিষ্ঠিত লক্ষ্মীপুর সরকারি কলেজ 1980 সালে জাতীয়করণ হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে অনার্স মাস্টার সহ প্রায় 9000 শিক্ষার্থী অধ্যয়ন করছেন। মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। নোয়াখালীর প্রথম শ্রেণীর সেনবাগ পৌরসভায় নেই ডাম্পিং স্টেশন। বর্জ্য সংগ্রহ করে ফেলা হয় উন্মুক্ত স্থানে। দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয়রা। খাস জমি পেলে ডাম্পিং স্টেশন নির্মাণের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। সাইফুল্লাহ কামরুলের তথ্য ও ছবিতে রিপোর্ট। রাস্তার পাশে আবর্জনার বিশাল স্তূপ, পরিবেশ দূষণ সহ চরম স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী। প্রথম শ্রেণীর পৌরসভা হলেও নোয়াখালীর সেনবাগে বর্জ্য ব্যবস্থাপনার এই বেহাল দশা। এলাকায় বর্জ্য অপসারণের নেই নির্দিষ্ট কোনো স্থান। এতে গৃহস্থালী ও ব্যবসা প্রতিষ্ঠানের আবর্জনা সংগ্রহ করে ফেলা হয় 3 নম্বর ওয়ার্ডের একটি উন্মুক্ত স্থানে। একটু বৃষ্টি হলে সেখানে তৈরি হয় কাদা, চলে আসে সড়কেও। বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে রোগ জীবাণু। দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী সহ স্থানীয়রা। এখানে ময়লাগুলোর জন্য আমাদের দুর্গন্ধ লাগে। অত্র এলাকার ময়লাগুলো আনি এখানে ফেলায় আমাদেরকে দূষিত করে ফেলেছে। এই ময়লাগুলো যেন একটা নির্দিষ্ট স্থানে ফালানো, মানুষ যেখানে বসবাস করে না বা যায় না। কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ, আপনারা যেন এই ময়লাগুলা এখানে যেন আর না ফালান। ডাম্পিং স্টেশন নির্মাণের জন্য জমি পাচ্ছে না পৌর কর্তৃপক্ষ। তবে খাস জমি পেলে ডাম্পিং স্টেশন নির্মাণের আশ্বাস পৌর প্রশাসকের। কোথাও যদি খাস জায়গা থাকে আমি এটা অবশ্যই আমার শ্রদ্ধেয় অনুসারের মাধ্যমে প্রস্তাব পাঠাবো, যাতে আমরা একটা ডাম্পিং স্টেশন করে যাতে আমাদের এই যে যত্রতত্র যে ময়লা আবর্জনা আছে এগুলো যাতে আমরা একটা নির্দিষ্ট জায়গায় ফেলতে পারি। 2002 সালে স্থাপিত সেনবাগ পৌরসভায় 32,500 মানুষের বসবাস। সময় সংবাদ, নোয়াখালী। দেশের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। প্রতিদিন এই সড়কে চলাচল করে হাজার হাজার যাত্রী ও পণ্যবাহী গাড়ি, অথচ প্রতিনিয়ত এই মহাসড়কে ঝরছে প্রাণ। পুলিশের তথ্য মতো চলতি বছরের প্রথম 10 মাসে ফেনীর 27 কিলোমিটার অংশে অন্তত 66 জন নিহত হয়েছেন। তবে পুলিশের সড়ক বিভাগ বলছে মহাসড়কটিকে 10 লেনে উন্নীত করা সহ সার্ভিস লেন নির্মাণ ছাড়া পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। জুলহাস তালুকদারের ছবিতে আতিয়া সজলের রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম 4 লেনের এই মহাসড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার যাত্রী ও পণ্যবাহী গাড়ি চলাচল করে, অথচ প্রতিনিয়ত এই মহাসড়কে দুর্ঘটনায় কেড়ে নিচ্ছে অনেক প্রাণ। পুলিশের তথ্য মতে চলতি বছরের প্রথম 10 মাসে এই মহাসড়কের ফেনীর 27 কিলোমিটার অংশে অন্তত 66 জন নিহত হয়েছেন। তবে স্থানীয়দের দাবি প্রকৃত সংখ্যা তার চেয়েও অনেক বেশি। ত্রুটিপূর্ণ সড়ক, ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহন চলাচল এবং চালকদের বেপরোয়া গতির মানসিকতা সহ বিভিন্ন কারণে দুর্ঘটনা বাড়ছে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। ছোট যানবাহনগুলো হুট করে আপনার বাম থেকে ডাইনে নিয়ে নেয়, তখন আতঙ্ক হয়ে আমাদের যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়। আমরা চাই মহাসড়ক বড় গাড়ির জন্য আলাদা লাইন, ছোট গাড়ির জন্য আলাদা লাইন। হঠাৎ একটা গাড়ি উঠে চলে যায়, তারপর আমাদের কন্ট্রোলের বাইরে হয়ে যায়, গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। উপযোগী পরিবহন যোগাযোগ ব্যবস্থা এবং দুর্ঘটনা রোধ করতে হলে হাইরোডকে নিরাপদ করতে হবে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর 27 কিলোমিটার অংশে এই মহাসড়কের দুধারেই এমন প্রায় শতাধিক গ্রামীণ সড়ক মিলিত হয়েছে। মহাসড়কের তুলনায় নিচু সকল সড়ক থেকে যখন পরিবহন বা বিভিন্ন ধরনের গাড়ি মহাসড়কে উঠে তখনই প্রায় ঘটে দুর্ঘটনা, ঘটে প্রাণহানি। এই প্রাণহানি থেকে বাঁচতে স্থানীয়রা দাবি জানিয়েছেন যাতে মহাসড়কের দুপাশে সার্ভিস লেন তৈরি করে সে সকল পরিবহন চলার
নির্বিঘ্ন ব্যবস্থা করা হয়। দুর্ঘটনা রোধে পুলিশের নিয়মিত তদারকি জরুরি বলছেন এলাকাবাসী। আমার আপন বাগিন একটা এখানে মারি গেছে এই জায়গায়, এখানে আইন শৃঙ্খলা বাহিনী থাকেও না। বড় গাড়ির কাছে ছোট গাড়ির কোনো 2 টাকার দামে নেই। তবে পুলিশ ও সড়ক বিভাগ বলছে মহাসড়কটিকে 10 লেনে উন্নীত করা সহ সার্ভিস লেন নির্মাণ ছাড়া পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। ওভারটেক করতে যেয়ে অনেক দুর্ঘটনা সংঘটিত হয়। তাদের জন্য যদি আলাদা আলাদা বা রাস্তা সড়ক নির্মাণ করা হয় বা লেন নির্মাণ করা হয়, আমার মনে হয় দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। সড়ক নিরাপত্তার বিষয়টা সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতেছে। এই প্রকল্পটার অলরেডি ডিজাইন শেষের দিকে আমি যতটুকু জানি, যদিও প্রকল্পটি ঢাকা থেকে সবকিছু প্রস্তুত করতেছে। ঢাকা চট্টগ্রাম 4 লেনের এই মহাসড়কের দৈর্ঘ্য প্রায় 190.5 কিলোমিটার। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। কুমিল্লায় প্রায় 4 বছর ধরে বন্ধ অবস্থায় পড়ে আছে শত কোটি টাকা ব্যয়ে নির্মিত 3টি নতুন রেল স্টেশন। নষ্ট হচ্ছে যন্ত্রপাতি, যাত্রীরা বঞ্চিত হচ্ছেন সেবা থেকে। স্টেশনগুলো হয়ে উঠেছে আড্ডার জায়গা। বাহার রায়হানের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে রিপোর্ট। 2021 সালে নির্মাণ করা হয় নতুন ভবন, প্ল্যাটফর্ম ও ওভারব্রিজ, বসানো হয় আধুনিক যন্ত্রপাতি। সবকিছুই প্রস্তুত ছিল যাত্রী সেবার জন্য। তারপরও চালু হয়নি কুমিল্লার ময়নামতি, আলীশ্বর ও নাউটি রেল স্টেশন। ভবনের সব কক্ষ বর্তমানে তালাবদ্ধ, পরিণত আড্ডার জায়গায়। চুরি হয়েছে অনেক যন্ত্রাংশ। স্থানীয়রা বলছেন এভাবে ফেলে রাখলে ভবনগুলো নষ্ট হয়ে যাবে আর সরকারের কোটি কোটি টাকা অপচয় হবে। গভর্নমেন্টের এই টাকা মানে এতগুলা টাকা কোন মাথায় এখানে অপচয় করলো, এটা আমার পার্সোনালি এটা আমার বোধগম্য না। পরে এখানে তো আমার কোনো সুফল দেখতে পাচ্ছি না। এটার কারণে উল্টে আমি দেখতেছি যে এখানে বখাটেদের আড্ডা হয়ে গেছে। প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করে খুব সুন্দর মনোরঞ্জন করে স্টেশনগুলো তৈরি করা হয়েছে। 4 বছরের ভিতরে একটা ট্রেন এখানে দাঁড়ায় না। কর্তৃপক্ষ বলছে জনবল সংকটের কারণে চালু করা সম্ভব হচ্ছে না স্টেশনগুলো। পদায়ন হলেই শুরু হবে কার্যক্রম। স্টেশন মাস্টার রিসেন্টলি নিয়োগ করা হয়েছে, ওদের ট্রেনিং অবস্থায় আছে, ওদেরকে পোস্টিং দেওয়া হলে স্টেশনগুলি আবার চালু হবে। এগুলো তো টুকিটাকি কিছু যন্ত্রাংশ চুরি হয়েছে, সেটা আবার রিপ্লেস করা হলে যেহেতু অতিরিক্ত যন্ত্রাংশ দেওয়া আছে, ওই যন্ত্রাংশ থেকে এখন আবার রিপ্লেস করা হবে। রেলপথ কর্তৃপক্ষের তথ্য মতে 3টি রেল স্টেশনে নির্মাণে ব্যয় হয় প্রায় 100 কোটি টাকা। সময় সংবাদ, কুমিল্লা। টানা 9 মাস বন্ধ থাকার পর আজ থেকে সেন্ট মার্টিন ভ্রমণের সরকারি নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। এর জন্য এমভি কর্ণফুলী ও এমভি বার আউলিয়া নামে 2টি জাহাজকে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু কক্সবাজার সেন্ট মার্টিন রুটে লোকসানের সংখ্যায় জাহাজ ছাড়ছেন না মালিকরা। এই মুহূর্তে কক্সবাজার শহরের BIWTA ঘাটে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাব তার কাছে। রুবেল, কক্সবাজারে যে সেন্ট মার্টিন, কক্সবাজার থেকে সেন্ট মার্টিন দীর্ঘ 9 মাস পর পর্যটকদের সেন্ট মার্টিন যাত্রার জন্য উন্মুক্ত করা হয়েছে। কিন্তু উন্মুক্ত করা হলেও যেহেতু নভেম্বর মাসে দিনে এসে দিনে চলে যেতে হবে পর্যটকদের, সেই ক্ষেত্রে জাহাজ কর্তৃপক্ষ কিন্তু সেন্ট মার্টিনে যে জাহাজ চলাচল সেটি চালু করেনি। আমরা এখন কক্সবাজার BIWTA এর ঘাটে রয়েছি, যেখানে এরই মধ্যে 2টি জাহাজকে আসলে চলাচল অনুমতি দেওয়া হয়েছে। সেই জাহাজগুলো কিন্তু এখনো পর্যন্ত ঘাটে বেরেনি। বিশেষ করে কর্ণফুলী এক্সপ্রেস এবং বারোয়াউলিয়া, এই 2টি জাহাজ, এই 2টি জাহাজ আমরা যে ঘাটে রয়েছি সেই ঘাট থেকে আসলে ছাড়ার কথা ছিল, কিন্তু এখন অবধি শুনশান নীরবতা। এখানে কোনো জাহাজ নেই এবং জাহাজের কোনো কর্তৃপক্ষ নেই, পাশাপাশি পর্যটকদের কোনো চাপও নেই। আমরা সেটি লক্ষ্য করছি। যেটি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে আগামী 3 মাস সেন্ট মার্টিনে পর্যটকরা যেতে পারবেন। তার মধ্যে নভেম্বরের দিনে গিয়ে দিনে পর্যটকদের চলে আসতে হবে, রাত্রি যাপন করা যাবে না। এবং ডিসেম্বর এবং জানুয়ারি 2000 করে প্রতিদিন পর্যটক যাবে, তারা রাত্রি যাপন করতে পারবেন। এছাড়াও 12টি নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনার প্রেক্ষিতেই কিন্তু আজকে থেকে উন্মুক্ত হওয়ার কথা। কিন্তু সেক্ষেত্রে যেহেতু জাহাজ কর্তৃপক্ষ পর্যটক সংকটের কারণ দেখিয়ে যেহেতু দিনে গিয়ে দিনে আসতে হবে, সে কারণে পর্যটকরা যেহেতু দিনে গিয়ে অনেকে যেতে চাচ্ছেন না, তার কারণে জাহাজ কর্তৃপক্ষ তারা লোকসান হবে মাথায় রেখে তারা জাহাজ চালাচ্ছেন না। তবে তারা ডিসেম্বর এবং জানুয়ারি এই 2 মাস যেহেতু রাত্রি যাপন করা যাবে, সেক্ষেত্রে তারা জাহাজ চলাচল করবে বলছে, সেটি বলা হচ্ছে। আমরা
যারা জাহাজ কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলেছে যেহেতু সেন্ট মার্টিনে যেতে তাদের প্রতিটি জাহাজের খরচ 6 থেকে 7 লাখ টাকা খরচ হয়, সেক্ষেত্রে পর্যটকরা যদি কক্সবাজার থেকে যায় তাহলে দীর্ঘ যে পথ সেটি 7 থেকে 9 ঘন্টা পর্যন্ত লেগে যায় যেতে, আবার আসতেও 7 থেকে 9 ঘন্টা। এই দীর্ঘ 13 থেকে 14 ঘন্টা তারা গিয়ে শুধু 1 ঘন্টার জন্য সেন্ট মার্টিনে ভ্রমণ, সেটি আসলে অনেক পর্যটক সেটি চান না, যেতে চান না। তার কারণেই কিন্তু তারা জাহাজ চলাচল বন্ধ রেখেছে, আমাদেরকে সেটি জানানো হয়েছে। তবে এই যে সেন্ট মার্টিনে যারা বাসিন্দা রয়েছেন 10,000-এর বেশি, সেসব বাসিন্দা কিন্তু খুব দুর্ভোগে রয়েছেন। তারা বলছেন যেহেতু পর্যটক নেই, তাদের পেশা পর্যটনের উপর নির্ভর করে তাদেরকে জীবিকা নির্বাহ করতে হয়, কিন্তু এখন পর্যটক না থাকাতে বা তাদের যে পর্যটক না যাওয়াতে যে নির্দেশনাগুলো, এর কারণে তারা চরম দুর্ভোগে রয়েছে, তারা খুব হতাশায় ভুগছেন সেটি বলছে। তবে প্রশাসন পক্ষ থেকে যেটি বলা হয়েছে 6টি জাহাজের মধ্যে 2টি জাহাজকে অনুমতি দেওয়া হয়েছে, পর্যায়ক্রমে আরও 4টিকে অনুমতি দেওয়া হবে। তো এই ছিল আমার কাছে বিআইডব্লিউটিএ ঘাট থেকে সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজার থেকে। নিষেধাজ্ঞা ও বৈরী আবহাওয়ার পর ইলিশের আশায় সাগরে যাচ্ছেন কক্সবাজারের লাখো জেলে। প্রতিটি ঘাটেই ট্রলারে জাল, রশি, তেল ও বরফ তোলার ব্যস্ততা। জলদস্যুদের ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার তাগিদ মৎস্য ব্যবসায়ীদের। সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। কক্সবাজার শহরের মাঝির ঘাট, জেলেদের ব্যস্ততার শেষ নেই, সাগরে যেতে নিচ্ছেন প্রস্তুতি। শুধু মাঝির ঘাট নয়, কক্সবাজার শহরের বাঁকখালী নদীর 6 নম্বর ফিশারি ঘাট, নুনিয়ার ছড়া সহ চেয়ারম্যান ঘাটে ট্রলারে অবস্থান করছে জেলেরা। সাগরে মাছ শিকারে যেতে ট্রলারে তারা মহাব্যস্ত। তারা বলছেন ইলিশের আশায় উপকূল ছাড়ছেন তারা, মাছ পেলেই হাসি ফিরবে মুখে। তেল লইছি, বরফ লইছি, আপনার চাল লইছি। এখন আল্লাহর উপর নির্ভর করিয়া আমরা সাগরে রওনা দিছি। জেলেরা বলছেন চলতি বছরে সাগরে ইলিশ তেমন ধরা পড়েনি। বারবার বৈরী আবহাওয়ায় উপকূলে বেকার সময় পার করেছেন তারা। অনেক ব্যবসায়ী ঋণ পরিশোধের জন্য বিক্রি করে দিয়েছেন ট্রলার। আবহাওয়া খারাপ ছিল, তাও যেতে পারিনি। এই কদিন বন্ধ ছিল, এখন যাইতে আছি ইলিশ মাছের আশায়। ইলিশ মাছ চাইলে মনে হয় নিজের ফ্যাট চলবো। আমরা বর্ডারে আমাদেরকে দেখা দেয়, আমাদেরকে দেখা দেয় না। এখন সাগর অনেকটা শান্ত, তবে এই সময়ে বাড়ে জলদস্যুদের দৌরাত্ম্য। তাই সাগরে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর দাবি ট্রলার মালিক ও মৎস্য ব্যবসায়ীদের। জেলেরা যাতে নিরাপত্তাভাবে নিরবিচ্ছিন্নভাবে তারা যাতে মাছ ধরতে পারে, সেই জন্য জলদস্যুতা থেকে মুক্ত রাখার জন্য, জলদস্যু থেকে দূরে থাকার জন্য আমরা কোস্টগার্ড এবং নৌবাহিনীর তৎপরতা বাড়ানোর জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। কক্সবাজারে নিবন্ধিত ও অনিবন্ধিত নৌযান রয়েছে 6,000-এর বেশি, আর 1 লাখের বেশি জেলে থাকলেও নিবন্ধিত জেলের সংখ্যা 64,004 জন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মানসম্মত পণ্য তৈরি করেও ব্র্যান্ডিং ঘাটতিতে পড়ে আছে চামড়া, হস্তশিল্প, তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন সম্ভাবনাময় শিল্প খাত। শুধু আন্তর্জাতিক বাজার নয়, দেশীয় বাজারেও হিমশিম খাচ্ছেন অনেক উদ্যোক্তা। বৈশ্বিক বাজার দখলে নিতে অভ্যন্তরীণ বাজারেও ব্র্যান্ড ইমেজ তৈরিতে গুরুত্ব দেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। ফরহাদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন অনুপ দত্ত। রাজধানী ঢাকার অদূরে সাভারের এই কারখানায় তৈরি হয় বিশ্বের নামি দামি সব ব্র্যান্ডের ব্যাগ, মানিব্যাগ, বেল্ট সহ বিভিন্ন পণ্য। আন্তর্জাতিক মান বজায় রেখে উৎপাদন প্রক্রিয়ায় পুরোটাতে জড়িত দেশীয় কর্মীরা। রফতানি নির্ভর খাতে যুক্ত হতে পেরে তারাও সন্তুষ্ট। ভালো লাগে তো, আমরা দেশের জন্য কিছু করতে পারি, কারণ আমাদের এখানে যদি একটা রেমিটেন্স আসে, আমরা এখান থেকে যে স্যাম্পলটা তৈরি হয় ওটা বাইরে যায়, বাইরে যাওয়ার পর বায়ার যদি পছন্দ করে তাহলে ওটার উপর অর্ডার দেয়। বিভিন্ন দেশের পণ্য আমাদের ফ্যাক্টরি থেকে রপ্তানি করা হয়, তার মধ্যে সবচেয়ে বড় হলো জাপানিজ কোম্পানির সাথে আমরা ডিল করি। শুধু এই কারখানাতেই নয়, দেশে এমন হাজারো কারখানায় মানসম্মত পণ্য তৈরি হচ্ছে। দেশ জুড়ে গড়ে উঠছে নতুন নতুন শিল্প। কিন্তু আন্তর্জাতিক বাজারে তো দূরের কথা, দেশীয় বাজারে টিকে থাকতে নানা চ্যালেঞ্জে পড়ছেন উদ্যোক্তারা। কারণ সঠিক ব্র্যান্ডিং এর ঘাটতি, বিশেষ করে হস্তশিল্প, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়া শিল্প কিংবা তথ্য প্রযুক্তি খাত, সবখানেই দেখা যাচ্ছে একই চিত্র। বিদেশে কাস্টমারের সাথে B2B-তে আমরা বিজনেস করি, কাস্টমারের ব্র্যান্ড উই আর মেকিং ফর দেম। হ্যান্ডিক্রাফট হচ্ছে একটা পোটেনশিয়াল প্রোডাক্ট যেটা বিদেশিরা আমাদের কাছে পারচেস করবে।
সো হ্যান্ডিক্রাফটসের মাধ্যমে যদি বাংলাদেশের ব্র্যান্ডিং হয় তখন হ্যান্ডিক্রাফটসের সাথে আনুষঙ্গিক আরও অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আমরা ব্র্যান্ডিং করতে পারবো, তখন মেড ইন বাংলাদেশ এই আস্থাটা বিদেশের কাছে আরও অনেক বেশি গ্রহণযোগ্য হবে। জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে 2024-25 অর্থ বছরে বাংলাদেশ থেকে মোট রফতানি হয়েছে 4,828 কোটি 39 লাখ ডলারের পণ্য, যা এর আগের অর্থ বছরের তুলনায় প্রায় 8.58% বেশি, যার অধিকাংশই আমদানি করা প্রতিষ্ঠানের নামে বাজারে বিক্রি হয়ে থাকে। বিশ্লেষকরা বলছেন বিশ্ববাজারে নিজস্ব ব্র্যান্ড ইমেজ বাড়াতে হলে দেশের বাজারে সুনাম তৈরিতে বিশেষ গুরুত্ব দিতে হবে, এতে আস্থা পাবে বৈশ্বিক ক্রেতারা। ভ্যালু চেনের সঙ্গে আরেকটু অঙ্গাঙ্গিভাবে জড়িত হতে হবে। মোস্টলি তো ওয়েস্টার্ন কনজিউমার, তাদের সঙ্গে বোঝা তারা কোনটাকে পছন্দ করবেন, এটার জন্য অবশ্যই ইন্ডাস্ট্রিকে ভালোভাবে কিন্তু গবেষণা করতে হবে এবং সেখানে কিন্তু পয়সা খরচ করতে হবে। ওভারঅল কান্ট্রি ইমেজ এবং ইন্ডাস্ট্রি ইমেজও কিন্তু ব্র্যান্ডিং তৈরি করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে নিজস্ব পরিচয় তৈরি করতে পারলেই দেশের শিল্প খাত হতে পারে আরও সমৃদ্ধ ও প্রতিযোগিতামূলক। বাংলাদেশের সম্ভাবনা সীমাহীন, তাই এখন শুধু দরকার একসাথে কাজ করার, গুণগত মানের পাশাপাশি বিশ্বমানের ব্র্যান্ডিং নিশ্চিত করার। তাহলেই মেড ইন বাংলাদেশ হয়ে উঠবে এক আস্থার প্রতীক, আর বাংলাদেশ পৌঁছে যাবে বৈশ্বিক ব্র্যান্ডের শীর্ষ সারিতে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, সাভার, ঢাকা। কোনোভাবেই বন্ধ হচ্ছে না ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই পণ্যের প্রবেশ। গত এক বছরে মাদক ছাড়াও অন্তত 250 কোটি টাকা মূল্যের পণ্য জব্দ করেছে বিজিবি। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে চোরা কারবারিদের তালিকা করে পুনর্বাসন করা প্রয়োজন। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের 73 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। বিভিন্ন সময়ে এই সীমান্ত দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব কায়দায় বাংলাদেশে প্রবেশ করছে ভারতীয় পণ্য। একই সঙ্গে আসছে মাদক দ্রব্য। বর্ডারের মাধ্যমে মাদকগুলো আসে, আর এইগুলো মনে করেন যুব সমাজের ছোট ছোট ছেলেরা এসব গ্রহণ করে নেশায় আসক্ত হয়ে পড়ছে। এলাকার মধ্যে কিছু লোক আছে যারা বর্ডারের সাথে পাচারকারের সাথে সম্পর্ক। গত এক বছরে বিজিবির হাতে ধরা পড়েছে মাদক ছাড়াও অন্তত 250 কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য। এই বর্ডারে চোরাচালান সবসময় ছিল। চোরাচালান যে খুব বেশি পরিমাণ বেড়েছে আমি সেটা বলবো না, বাট আমাদের আটকের পরিমাণ এটা বেড়েছে। বিভিন্ন বাহিনীর সাথে আমাদের অব্যাহত আছে এবং পার্শ্ববর্তী ব্যাটালিয়নগুলোও আমরা সমন্বিতভাবে করছি এবং ভবিষ্যতে এটা অব্যাহত থাকবে। এবং আমাদের এই জব্দকৃত মালামাল স্পেশালি ট্রেনে যেটা যায় সেটা হচ্ছে আপনার বাজিগুলা যায়, সেগুলো আমরা ধরছি। তবে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে চোরাকারবারিদের তালিকা করে তাদের পুনর্বাসন করা প্রয়োজন। যারা চোরাচালানের সাথে জড়িত সেটা বিজিবি সহ অন্যান্য আইনশৃঙ্খলা সংস্থার কাছে কিন্তু তাদের তালিকা আছে, তাদেরকে বিকল্প পন্থায় পুনর্বাসিত করা যায় কিনা। গত এক বছরে পণ্য পাচারকালে বিজিবির হাতে আটক হয়েছে 143 জন চোরাকারবারি। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। বান্দরবানে লামায় বেশিরভাগ সময় বন্ধ থাকে মা ও শিশু কল্যাণ কেন্দ্র। এতে ন্যূনতম সরকারি চিকিৎসা সেবা বঞ্চিত দুর্গম এলাকার মানুষ। পরিবার পরিকল্পনা বিভাগ জানিয়েছে, জনবল সংকটে নিয়মিত চালু রাখা যাচ্ছে না স্বাস্থ্য সেবা কেন্দ্রটি। সোহেল কান্তিনাথের ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন এনে জাকির। তালাবদ্ধ স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি চিকিৎসা সেবা বঞ্চিত দুর্গম এলাকার মানুষ। 2020 সালে বান্দরবানের লামার সরই ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত হয় 10 শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্র। এখান থেকে সেবা নিতে পারতেন প্রত্যন্ত এলাকার মানুষ। অভিযোগ উঠেছে, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত আসেন না চিকিৎসকরা। এতে বেশিরভাগ সময় বন্ধ রাখা হয়, থাকে না পর্যাপ্ত ওষুধও। চরম ভোগান্তিতে স্থানীয়রা চিকিৎসা নিতে বাধ্য হয়ে যেতে হয় পাশের জেলায়। কিছুদিন পর পর রং করে, কিছুদিন পর পর আপনার ফ্যান ঠিক করে, লাইট ঠিক করে, কোনো মানে কার্যক্রম এখানে চালুই নাই। এখানে তো কোনো চিকিৎসা চলতেছে না। ডাক্তার আসতেছে সপ্তাহে একদিন আসে, ওখানে ওষুধও দেয় কম। আমরা এখন জোর দাবি জানাচ্ছি এলাকাবাসীর পক্ষ থেকে যেন আমরা এখান থেকে সঠিক সেবাটা পাই। জনবল না থাকায় নিয়মিত স্বাস্থ্য সেবা কেন্দ্রটি চালু রাখা সম্ভব হচ্ছে না জানিয়েছে পরিবার পরিকল্পনা বিভাগ। অবকাঠামো আছে কিন্তু আমাদের জনবল এখনো দেওয়া হয় নাই, যার কারণে এটা আমরা চালু করতে পারতেছি। আমাদের সমস্যা হচ্ছে বর্তমানে আমাদের কোনো ওষুধপত্র সাপ্লাই নেই, আর যে পরিবার পরিকল্পনার পদ্ধতিগুলো আছে সেগুলো আমরা ঠিক মতো পাচ্ছি না। 10 শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি নির্মাণে ব্যয় হয় 4 কোটি 4 লাখ টাকা। এন এ জাকির,
সময় সংবাদ, বান্দরবান। 1 বছর আগে বন্যায় ভেঙে যায় চাঁদপুরে মতলব দক্ষিণ উপজেলার মেহরন খালের সেতুর 2 পাশের সংযোগ সড়ক। এরপর সংস্কার না হওয়ায় নিজেরা মেঠোপথ তৈরি করে চলাচল করছেন স্থানীয়রা। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলার অন্তত 11 গ্রামের বাসিন্দাদের। শিগগিরই সড়ক সংস্কারের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। নাইমুল ইসলাম নীরবের ছবিতে ফারুক আহমেদের রিপোর্ট। খালের উপর সেতু, তবে তাতে উঠতে হচ্ছে মেঠোপথ ব্যবহার করে। 2024 সালের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মেহরন এবং চারটভাঙ্গা সড়ক। ওই সময় মেহরন খালের সেতুর দুপাশের সংযোগ সড়ক ভেঙে যায়। এরপর আর সংস্কার না করায় নিজেরাই মেঠোপথ তৈরি করে চলাচল করছেন স্থানীয়রা। মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলার অন্তত 11টি গ্রামের মানুষ এই সড়কটি ব্যবহার করলেও কোনো যানবাহন যেতে পারছে না এই সড়কে। এই কারণে চরম ভোগান্তি এলাকাবাসী। শীঘ্রই মেরামতের দাবি তাদের। যে কষ্টে আইসি আর চলছি আর কইতে নাই, আমগো একটা রাস্তার আমরা প্রয়োজন। ভোটের ব্যাপার আসলে যেই দলে যায় আমরা 100% ভোটে আমাদের চেয়ারম্যান নির্বাচিত হয় আমাদের এই গ্রামের ভোটে, কিন্তু আমরা অবহেলিত। আমাদের এই রাস্তার পরিবর্তন সরকার দ্বারা আমরা উন্নত সার কি চাই না। ব্রিজ হয়েছে কিন্তু আমাদের রাস্তা যোগাযোগ ব্যবস্থা ঠিক নাই। আমরা আশা করি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এই দ্রুত এই রাস্তাটা মেরামত করার যেভাবে হোক করার দরকার। তবে শীঘ্রই সড়ক সংস্কারের আশ্বাস জেলা প্রশাসনের। মানে সেতু আছে, সুতরাং সংযোগ সড়কটা শুধু আমাদের সংস্কার করে দিলেই মানুষের জন্য চলাচল উপযোগী হয়ে যাবে। সুতরাং আমরা এটা কাবিখা আছে, এই মুহূর্তে আমাদের এই কর্মসূচি চলমান আছে। আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যেই এই সংযোগ সড়কটা আমরা নির্মাণ করে দেব, যাতে জনগণ ভালোভাবে চলাচল করতে পারে আর কি। 2 দশক আগে মেহরন এবং চারটভাঙ্গা সড়ক ও সেতু নির্মাণ করে LGED। বর্তমানে প্রতিদিন অন্তত 2000 মানুষ সড়কটি ব্যবহার করেন। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। প্রায় 3 মাস পর দৃশ্যমান হলো রাঙামাটির ঝুলন্ত সেতু। প্রত্যাহার করা হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞাও। এতে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে পর্যটন এই স্পটটিতে। হেফাজত সবুজের পাঠানো তথ্য, রাজীব দাস মোনার ছবি নিয়ে রিপোর্ট। পূর্ব ও পশ্চিমে সবুজে ঘেরা ছোট বড় পাহাড়, অন্যদিকে স্বচ্ছ পানি, তার মাঝে নয়নাভিরাম ঝুলন্ত সেতু। গত 30 জুলাই কাপ্তাই রোদের পানি বেড়ে যাওয়ায় ডুবে যায় রাঙামাটির ঝুলন্ত সেতু। পানি কমায় 23 অক্টোবর আবারও তা দৃশ্যমান হয়। বর্তমানে দর্শনার্থীদের জন্য পর্যটন কেন্দ্রটি উন্মুক্ত করতে প্রস্তুতি চলছে কর্তৃপক্ষের। এটা অনেকদিন ডুবান ছিল পানির মধ্যে, আমরা অনেক রাখি এটা আমরা যাতায়াত করতে পারছি, অনেক ভালো লাগলো। ডুবে থাকার কারণে এটা অনেকে দেখতে পারে না, আজকে আমরা আসার পর দেখলাম এটা আবার দেখার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে, পানি কমে গেছে। টাকা পয়সা খরচ করে আসছি, তার মানে বিফলে যায় নাই। আগে ডুবানো ছিল তখন বেচা কিনা কম হয়েছে, এখন বীজটা যখন উঠে গেছে এখন বেচা কিনা মোটামুটি হইতেছে। ঝুলন্ত সেতুটির সংস্কার শেষ হলে পর্যটকদের ভিড় বাড়ার পাশাপাশি ব্যবসায়ীরাও লোকসান কাটিয়ে উঠতে পারবেন, জানালো পর্যটক কর্পোরেশন। সামনে যে পর্যটন মৌসুম, আগত টুরিস্টরা তারা কাঙ্ক্ষিত বিনোদন উপভোগ করতে পারবে এবং আমাদের যে 3 মাসে যে একটা আর্থিক ক্ষতি হয়েছে তা আমরা পুষিয়ে নিতে পারবো। প্রতি বছর 1 লাখের বেশি মানুষ ঝুলন্ত সেতু দেখতে রাঙ্গামাটি আসেন। সময় সংবাদ, রাঙ্গামাটি। ষড়ঋতুর দেশে এখন হেমন্ত, প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। গ্রাম বাংলার মাঠে মাঠে শুরু হয়েছে ধান কাটা, মাড়াই ও ঘরে তোলা। মানিকগঞ্জে চলতি মৌসুমে আমনের বাম্পার ফলনে হাসি ফুটেছে কৃষকের মুখে। মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য এবং রমজান আলীর ছবি নিয়ে রিপোর্ট। ঋতু পরিক্রমায় এখন হেমন্ত। গ্রীষ্মের খরতাপ ও বর্ষার ভেজা ভাব পেরিয়ে প্রকৃতিতে এক নীরব মাধুর্য। কিছুটা শীতের ছোঁয়ায় আকাশ থাকে নীল, আর সূর্যের আলোতে মৃদু উষ্ণতা। সকালে রোদে মুক্তোর মতো ঝিকিমিকি করে শিশিরে ভেজা ঘাস, আর বাতাসে পাকা ফসলের মিষ্টি ঘ্রাণ। হেমন্ত মানে গ্রাম বাংলায় ধান কাটার উৎসব। কৃষিজীবী মানুষের জীবনের আনন্দ আর পরিশ্রমের মিশেল এই ঋতু। হেমন্ত যেন ঐতিহ্য আর একতার প্রতিফলন। মানিকগঞ্জে চলতি মৌসুমে আউশ, আমন ও কালো মানিক সহ বিভিন্ন জাতের ধানের বাম্পার ফলন হয়েছে। ধান মাড়াই করে শুকানোর পর তোলা হবে ঘরে, এরপর হবে পিঠাপুলির উৎসব। 3 সিজন ধান বোনা হয়েছে,
ফসলও কিন্তু আমরা ভালো পাইছি। এইরকম ফসল হলে পরে আমাকে গ্রামে কোনো অবস্থা ভালোই থাকবে। হেমন্ত তো ধান কাটতে আছি, খুব ভালোই লাগতেছে। কৃষকের মনে আনন্দ হলো যে সে নতুন করে পিঠা তৈরি করবে, খাবে, এবং তাদের একটা নবান্ন উৎসবের মতো একটা আমেজ তৈরি হয়েছে সারা মানিকগঞ্জে। এই আমেজ শুধু মানিকগঞ্জে না, সারা বাংলাদেশে এই আমেজ শুরু হয়েছে। মানিকগঞ্জে চলতি মৌসুমে 13,000 হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। দেখছেন সকালের সময়। এবারে দেশের বাইরের খবর। গাজায় 30 ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল, তবে বেশিরভাগ মরদেহেই রয়েছে নির্মম নির্যাতনের ছাপ। যুদ্ধবিরতির মধ্যেও গাজার বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। সন্ত্রাসী অবকাঠামোয় আঘাত হানার দাবি করছে ইসরায়েলি বাহিনী, যদিও গাজাবাসী বলছেন হামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বেসামরিক এলাকা। এর মধ্যে তুরস্কের নেতৃত্বে জরুরি বৈঠকে গাজার স্থিতিশীলতা ও সহায়তার প্রবাহ নিয়ে কূটনৈতিক তৎপরতা বাড়ছে। হামাসের হাতে নিহত 2 ইসরায়েলি বন্দির মরদেহ ফেরত দেওয়ার একদিন পরই গাজায় 30 ফিলিস্তিনির মরদেহ পাঠিয়েছে নেতানিয়াহু প্রশাসন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে অনেক মরদেহেই রয়েছে নির্মম নির্যাতনের ছাপ। এই নিয়ে তদন্তের দাবি তুলেছে মানবাধিকার সংস্থাগুলো। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজার দক্ষিণাঞ্চল খান ইউনুস ও উত্তর গাজা সিটির বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী জানায় সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয়েছে, তবে স্থানীয়দের অভিযোগ বিমান হামলায় বেসামরিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজার বাসিন্দারা বলছেন যুদ্ধবিরতি ঘোষণা হলেও বাস্তবে তা টিকে নেই। খাদ্য ও আশ্রয়ের অভাবে বহু মানুষ এখনো মানবিক বিপর্যয়ের মুখে। আবার সহিংসতার মাত্রা বেড়ে যাওয়ার শঙ্কায় দিন কাটছে অনেকের। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি রক্ষায় কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে তুরস্ক। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান স্থানীয় সময় সোমবার ইস্তাম্বুলে জরুরি বৈঠকে গাজার যুদ্ধবিরতি ও পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। বৈঠকে অংশ নেবেন সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা। ফিদান বলেন গাজায় মানবিক সহায়তা প্রবাহে ইসরায়েলের বাধা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। তুরস্কের লক্ষ্য যুদ্ধবিরতি ধরে রাখা এবং গাজা টাস্কফোর্স গঠন করা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ আইরিন। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।